তরুণদের যে চাওয়ার কথা বলছেন বা যে চিন্তার প্রজন্মের যে চাওয়ার কথা বলছেন, আপনি কি সেই চাওয়া ধরতে পেরেছেন তরুণদের চাওয়ার কাছে? দেখেন, আপনি যদি তরুণদের চাওয়ার কথা বলেন, বিকল্প রাজনীতির কথা আমরা সেই 2004 সাল থেকে বলে আসছি, এবং বিকল্প রাজনীতি বলতে কি আমরা সেটাকে ব্যাখ্যাও করেছি। আমি বিকল্প রাজনীতি বলতে আমরা কোন কথাটা বলছি, এবং সেই কথাগুলো আজকেও বলছি। কিন্তু আজকের বাংলাদেশের পরিস্থিতিতে 2018 সালে আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আমাদের প্রাসঙ্গিকতা নিঃসন্দেহে অনেক কমে গিয়েছে, যে কারণে হয়তো আমি আজকে সেইভাবে বলতে পারছি না, সেই সুযোগটা পাচ্ছি না। সেটা আমাদের পাওয়া উচিত, এবং সেই জন্য আমি মনে করি এখানে আমাদের বলা উচিত, আমাদের বক্তব্য আছে। কেননা বিকল্প রাজনীতি বলতে আমাদের যে কথাগুলো আমরা বলছি সবসময়, প্রথম থেকে বলেছি যে আমরা ক্ষমতার বদলে দায়িত্ববোধের রাজনীতির কথা বলছি, কর্মসূচি ভিত্তিক রাজনীতির কথা বলছি, আবেগকে বাদ দিতে বলেছি, এবং আমরা যে প্রজন্মকে টার্গেট করে তাদের অ্যাসপিরেশন, তাদের ড্রিম, সেগুলোকে ফুলফিল করবার জন্য আমাদের এখনকার যে আমাদের 9 দফা রয়েছে, সেখানে কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি আমরা কিন্তু এখন গ্রস ন্যাশনাল হ্যাপিনেস এর কথা বলছি। অতএব প্রজন্মের সাথে কানেক্ট করার চেষ্টা আমরা করছি, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে, এবং এই চেষ্টাটা যারা করতে পারবে না, তারা যেই হোক, আমার মনে হয় তাদেরকে প্রাসঙ্গিকতা হারাতেই হবে। আমি এই প্রশ্নটা একটু কানেক্ট করতে চাই, মাহিবি আপনাকে ধন্যবাদ। একটু কানেক্ট করতে চাই বেরেশা পার্থ আপনার সঙ্গে। বেরেশা পার্থ, আপনি বলেছেন যে মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে। এই মানুষ ভালো হওয়াটা যদি একটা জার্নি হয়, আমরা আসলে এখন কোন জায়গায় আছি? মানুষ ভালো বলতে আপনি আসলে ব্যাপারটা কি বোঝাতে চেয়েছেন, কোনটা ভালো এবং কোনটা এই মুহূর্তে পরিবর্তন করা দরকার, এবং আপনি কানেক্ট করার প্রশ্নে শুনেছেন। এবং একটা জনপ্রিয় প্রশ্ন আপনি যখন আসবেন তখন থেকে বারবার বলা হচ্ছে, সেটার মধ্যে আমাকেও কিছুটা ইঙ্গিত করা আছে, আমার ইঙ্গিতটা আমি পরে বলতেছি। সেটা হচ্ছে যে আপনি একসময় চিহ্নিত করেছিলেন যে বাংলাদেশে অর্থনীতির দরবেশকে, এখন নতুন কোনো দরবেশ আপনি দেখতে পান কিনা। আমাকে প্রশ্ন করা হয়েছে, খালেদ ভাই, ইউ আর ওয়ার্কিং এট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট দরবেশ, হু ওয়াজ ইউর বস? সালমান এফ রহমান ওয়াজ নেভার বিন মাই বস। উনি 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 একটা টেলিভিশনে কিছু বিনিয়োগ করেছিলেন, যে টেলিভিশনে আমি কাজ করতাম, এবং আমার ওপিনিয়ন আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি তাকে অনেকবার ইন্টারভিউ করেছি, সেখানে হয়তো কিছুটা বোঝা যাবে। জনাব আন্দালিব রহমান পার্থ, আপনার কাছে প্রশ্ন, মানুষ ভালো হওয়ার কোন জায়গাটার মধ্যে? দেখুন, ভালো মানুষ তো একটা অনেক বড় রিলেটিভ টার্ম। ভালো মানুষ মানে যোগ্য মানুষ, যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে, এবং যিনি বিশ্বাস করবেন যে এইটা আল্লাহ প্রদত্ত, মানে আমি যেটা মনে করি আমার কাছে যেটা, যে এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব, যেটা আপনি এই আমানতটা কোনোভাবে খেয়ানত করবেন না, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে। এখন ভালো মানুষদের গত 17-18 বছরে রাজনীতিতে না আসার যেরকম একটা ফিল্ড বানানো হয়েছে, তো আমি কাউকে ছোট করব না, যদিও লেখাপড়া সবকিছুই না, বাট তারপরও আমি এক উদাহরণ দিয়ে দেখি। এখন যখন আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড থেকে, আর আমাদের এখানকার লোকাল পলিটিক্স এর ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসে? সো আপনি যদি এই এই গ্লোবালাইজেশনের সময় পৃথিবীর বুকে বাংলাদেশকে সেভাবে শক্ত করে দাঁড়াতে চান, ওই লেভেলের মানুষদের তো পলিটিক্সে আসতে হবে, পার্লামেন্টে আসতে হবে বড় করার জন্য। আজ থেকে 30-40-50 বছর আগে কারা রাজনীতি করতো, কোন লেভেলের লোক রাজনীতি করতো, আর এখন আজকে কারা বাংলাদেশে রাজনীতি করতে ইচ্ছুক, কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক? আপনি যদি পার্লামেন্টও দেখেন, আপনি যদি মন্ত্রণালয়, সব জায়গায় যদি দেখেন। তো আমি কোনি এই লোকগুলি, বিএনপি বলেন বা অন্য কেউ বলুক, আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে এই এই যোগ্য ভালো মানুষরা আবার আমাদের মতো এরকম এত পলিটিক্যাল হয় না। সো ওনাদের সবকিছুই আমাদেরকে ব্যালেন্স করে একটা জায়গা ক্রিয়েট করে দিতে হবে, তারা আসতে পারে, যাতে যখন আসতে পারে তাহলে ন্যাচারালি দেশ ভালো কিছু পাবে। আপনি দেখেন বিজনেস কমিউনিটি কত এগিয়ে যাচ্ছে, সেকেন্ড জেনারেশন বিদেশ থেকে লেখাপড়া করে সে ছেলেপেলেরা গার্মেন্টস থেকে আরম্ভ করে অন্য কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের কাজ হয়ে যাচ্ছে। সেই তুলনায় আমাদের পলিটিক্সটা কিন্তু ওই ডেল্টাটা অনেক বেশি, পলিটিক্সটা প্রতিদিন নিচের দিকেই চলে যাচ্ছে, এবং গত পার্লামেন্টে দেখছেন, এর আগের পার্লামেন্টে দেখছেন, এবং আর আমি শুধু বলছি না যে খালি এর আমলে, 90 আগে থেকেই স্টার্ট হয়েছে জিনিসটা, বাট এই জিনিসটাকে কারো বোঝা উচিত যে যেমন ভোট চুরি করেই যদি নির্বাচনে আসতে হতো আওয়ামী লীগের, তাহলে আওয়ামী লীগ 50টা ভালো মানুষকে দিত, 25টা পিএইচডি শিক্ষিত মানুষকে দিত, যাদের এক্সপার্টিস ছিল তাদেরকে দিত। কিন্তু জনাব পার্থ, আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগ তো আমাদেরকে 2-3টা পিএইচডি উপহার দিয়েছিল? এর একজন এখন একজন জেলে আছেন, একজন, যে দুজনের কথা আমি মনে করছি, একজন জেলে আছেন, একজন বেলজিয়ামে আছেন। ওগুলি তো ওই সব পিএইচডি গুলি তো অন্যদের চেয়ে আরো অনেক বেশি পরিমাণে খারাপ ছিল। মানে না, আমি এই জন্যই প্রথমে বলে নিয়েছি যে লেখাপড়াই সবকিছু না। আমি এই জন্য কিন্তু ডিসক্লেইমার দিয়ে দিয়েছি যে লেখাপড়াই সবকিছু না, বাট সবকিছু মিলিয়ে ভালো সমাজে গ্রহণযোগ্য
পারসেপশন যাদের, ভালো এক্সপার্টিস যাদের আছে, এই ধরনের মানুষকে, ভালো মানুষকে না ভালো না কি খারাপ এটা তো আল্লাহ তাআলাই জানে, বাট আমরা যতখানি পারসেপশনে বুঝি এই কারণে। আর আপনি একটু পারমিশন দিলে মাহি ভাই কিছু মনে না করলে আমি একটু মাহি ভাইয়ের ব্যাপারে একটু কথা বলতে পারবো? মাহি ভাই, শিওর মাহি ভাই তো নিশ্চয়ই। মাহি ভাই দু একটা কথা আসলে এত সহজ সরল, মানে আমার হৃদয় ছুঁয়ে যায়। আমার এই জিনিসটা, যেমন মাহি ভাই স্ট্যাটাসটা নিয়ে বললো এটা ব্যক্তিগত। মাহি ভাই, আপনি রাজনীতিতে আমার চেয়ে সিনিয়র। মাহি ভাই, রাজনীতিতে আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না, পাবলিকেশন যা হয় সেটা পাবলিক, ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত। আপনি যখনই এই দেশনেত্রী খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দিবেন, দ্যাট ইজ পাবলিক, অ্যান্ড মানুষ এটাকে তখন মনে করবে এটার মধ্যে পলিটিক্স আছে, এটার মধ্যে অন্য কিছু আছে। যদি না হয়তো এত অসুস্থ ছিল যখন খালেদা জিয়া বা দেশনেত্রী এবং খালেদা জিয়া, ততক্ষণ যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা, হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা, সেগুলি কিন্তু আপনার ক্রিটিকরা সবাই যাচ করবে। আপনি কোনোভাবেও আপনি এই ডিফেন্সটা দিতে পারবেন না যে এটা সম্পূর্ণ আমি বলছি যে এটা ব্যক্তিগত হলে এটা আপনার অফিশিয়াল ফেসবুকে আসবে। মানে আমি কোনো ডিফেন্স আমি বলছি নাম্বার 1 দ্যাটস হোয়াট আই এম সেইং। মাহি ভাই আপনি বলেন পার্থ শেষ করুক, আপনি বলেন। আমি ডিফেন্সের কথা বলছি, আমি বলছি যে আপনি খুবই, আমি শিওর আপনি খুবই ব্যক্তিগতভাবে টাচড হয়ে যেমন ইউ লস্ট ইউর ফাদার ফিউ ডেজ ব্যাক আপনি স্ট্যাটাস দিয়েছেন, এবং আমি এটা বিশ্বাস করি, আমি নোয়িং ইউ, আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ সরলভাবে এটা দিয়েছেন। কিন্তু পাবলিক পারসেপশনটা কিন্তু আলাদাভাবে যায়, যখনই আপনি পাবলিক ডোমেনে বলেন। আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি বিকল্প ধারার মুখপাত্র, এইটাতেও আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু মাহিবা আপনি বিকল্প ধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ। তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয়, শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না, যে কোনো কারণেই। হয়তো আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত, অফকোর্স বি চৌধুরী সাহেব অনেক বড় রাজনীতিবিদ ছিলেন, আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত আপনাদের, কিন্তু শুধু মুখপাত্র যদি আপনি বলেন তাহলে আপনি আপনার উপর ইনজাস্টিস করবেন। কারণ অফকোর্স আপনি ওই ডিসিশন মেকিং প্রসেসে অনেক প্রিডমিনেন্ট রোলও আপনি প্লে করেন বিকল্প ধারায়। তো এইটা শুধুমাত্র মুখপাত্র পার্থ, আপনার অনুমতি নিয়ে আমরা একটু মাহি ভাইকে 1 মিনিট একটু শুনতে চাই যে মাহি ভাই, অফকোর্স মাহি ভাই, পার্থ বোধহয় এইটা আপনি শুনেছেন, আপনি যদি একটু বলেন। আমার প্রশ্ন করা না, আমি নাম্বার 1 আমি কিন্তু কোনোভাবেই আই ওয়াজ নট ডিফেন্সিভ ইভেন ফর আ সেকেন্ড। আমি আমার অবস্থান ব্যাখ্যা করেছি, আমি কোনো ডিফেন্সিভ হই নাই। আমি যেটা বলেছি, আমার স্ট্যাটাসে কোনো রাজনীতি, আমি কোনো রাজনৈতিক কারণে স্ট্যাটাস দেইনি। আমি এটা বলছি না যে আমার বক্তব্যটা রাজনীতিভাবে গ্রহণ করা হবে না। আমি একজন রাজনীতিবিদ, আরেকজন রাজনীতিবিদ সম্পর্কে এবং যাদের সাথে আমাদের একটা মতপার্থক্য রয়েছে, একটু সৃষ্টি হয়েছে, তাদের ব্যাপারে একটা যখন আমি আমার, কিন্তু আমি এটা কোনো রাজনীতি করার উদ্দেশ্যে দেই নাই। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, রাজনীতি হয়ে গেছে আর কি, হতে পারে রাজনীতি, বাট এখানে মনে হয় পার্থ, উইথ অল রেসপেক্ট, ইউ নো আই লাভ ইউ। প্রথম থেকে আমি বলেছি যে রাজনীতি পার্থক্য যেখানে থাকুক, আমি কিন্তু পার্থর সাফল্য কামনা করি। আমি সবসময় সেটা দেখতে চাই, আমরা একই জায়গায় না থাকলেও দেখতে চাই, এবং আমি এই জেনারেশন, আমি সবসময় আশা করি। কিন্তু আমি যেটা মনে করি, এই জেনারেশন